আচ্ছা, যে কোনো বড় সাফল্যের পেছনে কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। কিন্তু একবার ভাবুন তো, যদি প্রশ্নটাই ভুল হয় তাহলে তো উত্তরও ভুল হবে, তাই না? আজকে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে সঠিক প্রশ্নটা খুঁজে বের করা যায়, মানে একটা রিসার্চ প্রবলেমকে ঠিকঠাকভাবে চিহ্নিত করা যায়। ধরুন, একটা কোম্পানি, তাদের সবকিছু দারুণ চলছে, বিক্রি বাড়ছে, লাভও হচ্ছে, সব ঠিকঠাক। এখন তারা কি এমন একটা বিশাল বিনিয়োগের ঝুঁকি নেবে যেটা তাদের পুরো ব্যবসাটাকে ধ্বংস করে দিতে পারে? এই রকম একটা কঠিন প্রশ্ন নিয়েই আমাদের আজকের আলোচনা। আর ঠিক এই সিচুয়েশনেই পড়েছিল মোটরসাইকেল কোম্পানি হার্লি ডেভিডসন ২০০১ সালে। তাদের বাইকের ডিম্যান্ড তখন এত বেশি যে তারা প্রোডাকশন দিয়ে কুলিয়ে উঠতে পারছিল না। কিন্তু প্রোডাকশন বাড়াতে গেলেই তো দরকার বিশাল ইনভেস্টমেন্ট। এখন প্রশ্ন হলো, তারা কি এই ঝুঁকিটা নেবে? এই একটা সিদ্ধান্তের ওপরেই কিন্তু তাদের ভাগ্য ঝুলেছিল। দেখুন, কোনো সমাধানের পেছনে দৌড়ানোর আগে আসল সমস্যাটা খুঁজে বের করাটা কিন্তু সবচেয়ে জরুরি। ব্যাপারটা অনেকটা ডাক্তারের মতো, তাই না? ডাক্তার কিন্তু আগে রোগটা কি সেটা খুঁজে বের করেন, তারপর চিকিৎসা দেন। সমস্যাটা না জেনেই যদি সমাধানে ঝাঁপিয়ে পড়া হয়, তাহলে তো পুরোটাই বোকামি। তো এই যে আমরা বলছি রিসার্চ প্রবলেম, এটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো এমন একটা প্রশ্ন বা একটা পাজল যার উত্তরটা আমরা জানি না। আর সেই উত্তরটা খুঁজে বের করার জন্যই আমাদের একটু গোয়েন্দার মতো কাজ করতে হয়। এটা শুধু একটা সমস্যা না, বরং এমন একটা জিনিস যা আমাদের আরও গভীরে গিয়ে জানতে ইচ্ছে করায়। এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য আছে। ম্যানেজমেন্ট প্রবলেম আর রিসার্চ প্রবলেম কিন্তু এক জিনিস না। ম্যানেজমেন্ট প্রবলেম হলো অ্যাকশন কেন্দ্রিক, মানে আমাদের কি করা উচিত। অন্যদিকে রিসার্চ প্রবলেম হলো জ্ঞান কেন্দ্রিক, মানে আমাদের কি জানতে হবে। হার্লির ক্ষেত্রে ইনভেস্ট করব কি না, এটা ছিল ম্যানেজমেন্ট প্রবলেম। হার্লি ডেভিডসন ঠিক এই জায়গাতে একটা দারুণ কাজ করল। তারা তাদের কি করা উচিত এই প্রশ্নটাকে বদলে ফেলল। নতুন প্রশ্নটা হলো, আমাদের কি জানা দরকার। তাদের আসলে জানতে হতো যে তাদের কাস্টমাররা কি লম্বা সময় ধরে তাদের ব্র্যান্ডের প্রতি লয়াল থাকবে। ভাবুন একবার, এই একটা প্রশ্নের উত্তরের ওপরই কিন্তু তাদের বিলিয়ন ডলারের ভবিষ্যৎ নির্ভর করছিল। আচ্ছা, এই যে রিসার্চ প্রবলেম, এগুলো আসে কোথা থেকে? এগুলো তার আকাশ থেকে পড়ে না, তাই না? ব্যাপারটা অনেকটা গুপ্তধন খোঁজার মতো। ঠিকঠাক সূত্র ধরে এগোতে হয়। চলুন দেখে নেওয়া যাক এর মূল সোর্সগুলো কি কি। প্রথমেই কথা বলতে হবে তাদের সাথে, যারা ডিসিশন নেবেন, কারণ আসল সমস্যাটা তো তাদের মাথাতেই ঘুরছে। এরপর যেতে হবে এক্সপার্টদের কাছে, ইন্ডাস্ট্রির যারা অভিজ্ঞ লোক, তারা এমন কিছু দিক দেখিয়ে দিতে পারেন যা হয়তো আমাদের চোখেই পড়েনি। পুরনো ডেটা, আগের রিপোর্ট, এগুলো ঘাঁটাঘাঁটি করাটাও খুব জরুরি। অনেক সময় দেখবেন সমস্যার আসল সূত্র ওখানেই লুকিয়ে থাকে। আর সব শেষে সরাসরি কাস্টমারদের সাথে কথা বলা। তাদের মুখ থেকেই তো আসল সত্যিটা বেরিয়ে আসে, তাই না? তো এই সব জায়গা থেকে যে তথ্যগুলো পাওয়া গেল, সেগুলোকে একটা স্ট্রাকচারের মধ্যে ফেলার জন্য এই ৫ ধাপের প্রসেসটা ফলো করা হয়। প্রথমে একটা বেশ বড় সাধারণ সমস্যা দিয়ে শুরু করা হয়। তারপর আস্তে আস্তে সেটাকে ছোট করে ছেকে একটা সুনির্দিষ্ট এবং কাজের মতো রিসার্চ প্রবলেমে নিয়ে আসা হয়। মানে পুরো ব্যাপারটা একটা ফিল্টারের মতো কাজ করে। তাহলে চলুন এবার দেখি হার্লি ডেভিডসন কিভাবে এই প্রসেসটা ব্যবহার করে তাদের ওই বড় সমস্যাটাকে ভেঙে কয়েকটা কোর প্রশ্নে ভাগ করে নিয়েছিল। এই প্রশ্নগুলোই কিন্তু তাদের পুরো রিসার্চের রাস্তাটা দেখিয়ে দিয়েছে। তাদের প্রথম প্রশ্নটা ছিল একদম বেসিক। আচ্ছা, আমাদের বাইকগুলো কিনছে কারা? তাদের বয়স কত? তারা কোথায় থাকে, কি করে? মানে কাস্টমারের একটা প্রোফাইল তৈরি করা। এর পরের প্রশ্নটা আরেকটু গভীরে গেল। আচ্ছা, সব কাস্টমার কি একই রকম, নাকি তাদের মধ্যে আলাদা আলাদা গ্রুপ বা সেগমেন্ট তৈরি করা যায়? মার্কেটিংয়ের জন্য এটা জানা কিন্তু খুব জরুরি। তৃতীয় প্রশ্নটা ছিল একেবারে কাস্টমারের মনের ভেতর ঢোকার চেষ্টা। তারা হার্লি ডেভিডসন ব্র্যান্ডটা নিয়ে ঠিক কী ভাবে? এটা কি তাদের কাছে শুধুই একটা বাইক, নাকি এর থেকেও বেশি কিছু? তাদের ফিলিংসটা কি? এবং ফাইনালি সেই সবচেয়ে জরুরি প্রশ্নটা, এই কাস্টমাররা কি এতটাই লয়াল যে কোম্পানি যদি বড় কোনো ঝুঁকি নেয় তবেও তারা মুখ ফিরিয়ে নেবে না? তাদের এই লয়্যালটির গভীরতা ঠিক কতটা? এটাই ছিল সেই বিলিয়ন ডলারের প্রশ্ন। এই প্রশ্নগুলোকেই এরপর সাজানো হয় হাইপোথেসিস হিসেবে। হাইপোথেসিস শব্দটা শুনে কঠিন মনে হলেও
ব্যাপারটা সহজ। এটা হলো একটা শিক্ষিত অনুমান, মানে আমরা একটা ধারণা করছি আর তারপর পরীক্ষা করে দেখব সেটা সত্যি কিনা। যেমন হার্লির একটা হাইপোথেসিস ছিল যে তাদের কাস্টমারদের মধ্যে বেশ কয়েকটা আলাদা আলাদা গ্রুপ বা সেগমেন্ট আছে। তো এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হার্লি ডেভিডসন প্রায় ১৬,০০০ মানুষের ওপর একটা বিশাল সার্ভে করে। চলুন দেখি এই বিরাট রিসার্চের পর তারা তাদের সেই জরুরি প্রশ্নগুলোর কি উত্তর পেয়েছিল। আর রেজাল্টগুলো ছিল কিন্তু বেশ অবাক করার মতো। প্রথম যে বড় আবিষ্কারটা হলো সেটা হলো তাদের কাস্টমারদের মধ্যে আসলে মোট ৭টা আলাদা গ্রুপ আছে। তার মানে তাদের প্রথম হাইপোথিসিসটা একেবারে ঠিক ছিল, তাদের সব কাস্টমার একরকম নয়। কিন্তু আসল সারপ্রাইজটা ছিল অন্য জায়গায়। এই যে ৭টা আলাদা গ্রুপ, তাদের সবাইকে হার্লি বাইক কিনতে মোটিভেট করে কিন্তু একটাই জিনিস, আর সেটা হলো ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স আর পাওয়ারের একটা অনুভূতি। মানে কাস্টমাররা আলাদা হলেও তাদের কেনার কারণটা কিন্তু একই। এবং সবশেষে এলো সেই $1 বিলিয়ন প্রশ্নের উত্তরটা। রিসার্চ কনফার্ম করল যে প্রত্যেকটা গ্রুপের কাস্টমাররাই ব্র্যান্ডের প্রতি অবিশ্বাস্যভাবে লয়াল, আর তারা লম্বা সময়ের জন্য হার্লির সাথেই থাকবে। তার মানে তাদের সবচেয়ে বড় ভয়টা অমূলক ছিল, আর সবচেয়ে জরুরি হাইপোথেসিসটা সঠিক প্রমাণিত হল। এই পরিষ্কার উত্তরটা পাওয়ার পরেই হার্লি ডেভিডসন আর দেরি করেনি। তারা আত্মবিশ্বাসের সাথে সেই $1 বিলিয়ন ইনভেস্টমেন্টটা করে। আর তারপর যা হয়েছে সেটা তো ইতিহাস। এই পুরো ঘটনাটা এটাই প্রমাণ করে যে সঠিক উত্তর পাওয়ার জন্য সবার আগে সঠিক প্রশ্নটা করা কতটা জরুরি। একটা সমস্যাকে যদি ঠিকভাবে ডিফাইন করা যায় তাহলেই কিন্তু অর্ধেক সমাধান হয়ে যায়। এবার একটু ভাবা যাক, আমাদের জীবনে বা কাজের জায়গায় এমন কত সমস্যা আছে যার সমাধান আমরা খুঁজে বেড়াচ্ছি। হতে পারে আসল সমস্যাটা সমাধানের অভাব নয়, আসল সমস্যাটা হলো আমরা এখনও সঠিক প্রশ্নটাই খুঁজে বের করতে পারিনি। আমাদের চারপাশে এমন কোন সমস্যাটা ঠিকঠাক একটা প্রশ্নের জন্য অপেক্ষা করছে?